সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সবাইকে অভিনন্দন। কৃষির জগতে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস নিয়ে। তার আগে আমি একটু কথা বলবো যে এবছর গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে, বিগত 2 বছর হয়েছে। কত পর্যন্ত ওয়েটিং যাইতে পারে বা সিরিয়াল কত পর্যন্ত যাইতে পারে সেটা ধারণা দিই তোমাদের। 2000 প্রথম বছর যখন হয়েছিল গুচ্ছ পরীক্ষা কৃষি বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি যে সিরিয়াল প্রায় 8500 পর্যন্ত গিয়েছে। তার পরের বছর মানে গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষাতে সিরিয়াল প্রায় 5900 বা 6000 পর্যন্ত গিয়েছে। এখন কথা হচ্ছে এবছর কত যাবে, এটা সবার একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় এবছর প্রথমবারের থেকে একটু বেশি যাবে, মানে মোর দেন 8500 বা 9000। তার পিছনে যুক্তিটা হচ্ছে যে এখনো মানে জিএসটির সবকিছুই বাকি, মানে গুচ্ছ যে 22টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আর তাদের এখনো ভর্তি কার্যক্রম পুরোটাই মানে এখনো কিছু তারা মিটিংই করে নাই। তার মানে বুঝতেছো তোমরা যে জিএসটিতে প্রায় 12,500 সায়েন্সের সিট। তার মানে যদি আমি চিন্তা করি সেখান থেকে কৃষি থেকে মিনিমাম 2 থেকে 3,000 সেখানে চলে যাবে, এটা স্বাভাবিক। এই জন্য তোমরা ধরে রাখতে পারো যে গত বছর হিসাবে যেহেতু জিএসটির সার্কুলার আগে দিয়ে দিচ্ছে তারপরে কিছু ভর্তিও নিয়ে নিচ্ছে অনেক ইউনিভার্সিটিতে। এবছর আমি মনে করতেছি যে এবছর ওয়েটিং থেকে মানে টোটাল মেরিট হিসাব করে 8,500 থেকে 9,000 যাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের অরিড হওয়ার কোনো কারণ নেই। যারা 8,000 থেকে 8,500 ভিতরে আসো সিরিয়ালে বা ওয়েটিং থেকে 5,000 পর্যন্ত আসো যারা, আশা করি তোমরা কোনো না কোনো ভার্সিটি থেকে সাবজেক্ট পাবা, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর এখন আমি একটু বলবো সাবজেক্ট চয়েস নিয়ে। এটা নিয়েই সবচেয়ে বেশি এখন কনফিউশন তোমাদের মাঝে যে কোন সাবজেক্টকে আমি আগে প্রায়োরিটি দিব, কোনটাকে দিব না, বা কীভাবে বাই চয়েস লিস্ট তৈরি করবো। সাবজেক্ট চয়েস নিয়ে যে বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কয়েকটা বিষয়কে প্রায়োরিটি দিবা। প্রথম হচ্ছে তোমার নিজের প্যাশন, যে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে, এটা হচ্ছে তোমার প্যাশন। এখন একটু আসি প্যাশন নিয়ে, আমি একটু 1 সেকেন্ড বলবো প্যাশন নিয়ে আসে। আসলে প্যাশনটা কি? প্যাশনটা হচ্ছে তোমার মানে এই সাবজেক্টের প্রতি ভালোবাসা বা এই সাবজেক্ট নিয়ে তুমি কিছু করতে চাও ভবিষ্যতে, এটা হচ্ছে তোমার প্যাশন। এখন কথা হচ্ছে যে এই সাবজেক্ট সম্পর্কে আপনি জানেনই না, বা এই সাবজেক্ট সম্পর্কে আপনার ফেসিলিটি, বিশ্ববিদ্যালয়ের ফেসিলিটি কি হইতে পারে এই সাবজেক্টের, সেই ফেসিলিটি আপনি জানেন না। আপনার প্যাশন হইতে পারে, কিন্তু আপনার প্যাশনটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার ইচ্ছার উপরে। কিন্তু সাবজেক্টের ফেসিলিটি যদি ভালো না থাকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, আপনি প্যাশনে ভর্তি হয়ে গেলেন, ভালো ফেসিলিটি পান নাই, আর আপনি হীনমন্যতায় মরে যাবেন যে কেন ভর্তি হলাম এই সাবজেক্টে। এরকম হইতে পারে আবার যে আপনার মা বাবা আপনাকে জোর করে ভর্তি করে দিয়েছে একটা সাবজেক্টে, কিন্তু সেই সাবজেক্টের ফেসিলিটি বিশ্ববিদ্যালয়ে যায়, সেই সাবজেক্টের ফেসিলিটি, সাবজেক্টের পড়াশোনা আর সাবজেক্টের কেরিয়ার দেখে মানে আপনি আসলেই মানে অনেক বেশি প্যাশন ক্রিয়েট হবে যে না এই সাবজেক্ট আমার অনেক ভালো হয়েছে ভর্তি হয়ে, ঠিক আছে। বিষয়টা এরকমই আর কি। অনেক সময় ভার্সিটির ফেসিলিটি, পড়াশোনা, কেরিয়ার আপনাকে প্যাশন চেঞ্জ করে দেবে, ওই সাবজেক্টের প্রতি আপনার প্যাশনটা ক্রিয়েট করে ফেলবেন নতুন করে। এই জন্য প্যাশন থাকলেই যে ভর্তি হতে হবে এরকম না বিষয়টা, আপনাকে সব কিছু জাস্ট করে ভর্তি হতে হবে। যে বিশেষ করে প্যাশন হচ্ছে 1 নম্বর আমরা রাখি যে ইচ্ছা। তারপরে 2 নম্বর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে একটা সাবজেক্টের ক্ষেত্রে যে আমি সাবজেক্টে যখন চয়েস করব, সাবজেক্টের বর্তমান মার্কেট ভ্যালু বা ডিমান্ড এবং আগামী 10 বছর পরে ওই সাবজেক্টটার ডিমান্ড কেমন হতে পারে বাংলাদেশের অ্যাসপেক্ট এবং বাইরের অ্যাসপেক্টে, এই জিনিসটা দেখা খুবই দরকার। যে এখন আপনি অনার্স করতে করতে বা 5 বছর চলে যাবে, 4 বছর চলে যাবে, মাস্টার্স করতে 2 বছর যদি আপনার হায়ার স্টাডি ব্যবস্থা থাকে, তাহলে কোন একটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বর্তমান মার্কেটগুলো অবশ্যই দেখবেন এবং ভবিষ্যৎ 10 বছর পরে বা 5 বছর পরে এই সাবজেক্টের ডিমান্ড মানে ওভারঅল কেমন থাকতে পারে দেশে বা বিদেশে, সেটা অবশ্যই দেখতে হবে। 3 নম্বর বিষয়টা যেটা আমরা দেখি যে সরকারি জব, যে একটা সাবজেক্ট যখন আপনি চয়েস করবেন তার সরকারি জব কেমন, মানে সরকারি সেক্টর কেমন আছে, এই বিষয়টা অবশ্যই দেখা লাগবে। কারণ বিশেষ করে বেশিরভাগ মা বাবারই স্বপ্ন থাকে ছেলে বিসিএস ক্যাডার হবে বা ভালো সরকারি চাকরি করবে, এটা স্বাভাবিক। আর শুধু মা বাবার না, শ্বশুর শাশুড়ির স্বপ্ন থাকে যে জামাই
সরকারি চাকরি করবে। এই জন্য অবশ্যই সরকারি চাকরি দেখা লাগবে যে তার সরকারি ফেসিলিটি কেমন আছে বা কেমন ক্ষেত্র আছে। তারপর আমরা দেখি হচ্ছে যে প্রাইভেট সেক্টর, যে একটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরটা কতটুকু ডেভেলপ বা কতটুকু মানে চাহিদা বেশি সেটা দেখা লাগবে। কারণ সবাই যে সরকারি চাকরি হবে সেরকম না, আবার সবার যে ধৈর্য থাকে যে সে সরকারি চাকরি করার জন্য পড়াশোনা করবে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চাকরি পড়াশোনার পরে আর অত মানে এনার্জি থাকে না যে সে বিসিএস ক্যাডার হবে বা বিসিএস পড়ার জন্য ইয়ে থাকবে। এই জন্য অনেকেরই মানে একটা প্রত্যেকটা বেসেরই আর কি 50-50-র উপরে আর কি 60% প্রাইভেটে ঢুকে যায় আর কি। এই জন্য প্রাইভেট সেক্টরটা অবশ্যই দেখা দরকার চাকরির ক্ষেত্রে। তারপর আমরা যে জিনিসটা দেখি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সেটা হচ্ছে মানে হায়ার স্টাডিজ করার জন্য আমরা বাইরে আর কি স্কলারশিপ, যে কোন সাবজেক্টে বাইরে স্কলারশিপের প্রচুর সুযোগ সেটা অবশ্যই দেয়। কারণ অনেকেরই স্বপ্ন থাকে তারা বাইরে স্টাডি করবে, অনেক উচ্চ জীবনযাপন করবে বাইরের পরিবেশে, ঠিক আছে, এটা অনেকের ইচ্ছা থাকে। এই জন্য অনেকের ইচ্ছা যে ভালো ভালো কান্ট্রিগুলোতে ইউএসএ, কানাডা, জাপান এগুলোতে যে তারা পড়াশোনা করবে ফুল ফ্রি স্কলারশিপে। এই জন্য এমন সাবজেক্ট আপনাকে চয়েস করতে হবে যে সাবজেক্টে ইজিলি মানে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া যায়। এই জন্য এই বিষয়টা অবশ্যই দেখবেন। তারপর লাস্ট আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি যে সাবজেক্টটা নিব সেটা কততম ভেদ চলে। যে ডিবিএম নিচ্ছি বা এগ্রিকালচার নিচ্ছি, এগ্রিকালচার কত ভেদ চলে বা ডিবিএম কত ভেদ চলে একটু খোঁজখবর নিয়ে নিতে হবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির যত বেশি ভেদ চলবে ওই সাবজেক্টটাতে অনেক বেশি স্ট্রং একটা অ্যালামনাই থাকবে, অনেক বেশি একটা অ্যালামনাই থাকবে স্ট্রং। ওই স্ট্রং অ্যালামনাইটা আপনাকে কি করবে, আপনাকে চাকরির ক্ষেত্রে সহায়তা করবে, আপনাকে টেনে তুলবে, আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যে আমার বিশ্ববিদ্যালয়ে ডিবিএম এবার 28তম বেস্ট চলবে, অবশ্যই এটা একটা স্ট্রং অ্যালামনাই। ঠিক ওরকম ভাবে অনেক বিশ্ববিদ্যালয়ে শুরু হবে বা অনেক বিশ্ববিদ্যালয় অনেক বেশি, তাদের থেকে অ্যালামনাই আমাদের অনেক মানে কম, বা যাদের বেশি তাদের অ্যালামনাই আরো বেশি স্ট্রং। এই জন্য অবশ্যই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাকে স্ট্রং অ্যালামনাই দেখা লাগবে, যে কততম বেস্ট চলে সেটা অবশ্যই একটা ফ্যাক্টর আমি মনে করি। আর লাস্ট যে বিষয়টা সেটা বলছিলাম যে ভার্সিটির ফেসিলিটিস, ল্যাব ফেসিলিটিস দেখা লাগবে, যে ভার্সিটিতে প্র্যাকটিক্যাল জন্য ল্যাব ফেসিলিটি কেমন আছে, ঠিক আছে, এটা অবশ্যই দেখা লাগবে। আর আরো কয়েকটা বিষয় আছে যে বিশ্ববিদ্যালয়ের মানে ঐতিহাসিক ভ্যালুও দেখা লাগবে, যে আসলে বিশ্ববিদ্যালয়ের নাম দামে কেমন আছে, র্যাঙ্কিং দেখা লাগবে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আপনারা দেখতে পারেন, যে আমি যে কয়েকটা কথা বললাম যে বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে, তাহলে আশা করি আপনারা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভুল করার কোনো কারণ নাই। তারপরেও আমি বলবো যে আপনি কেন বড় ভাইয়ের কথা সাবজেক্ট চয়েস দিবেন। অনেক বড় ভাই কিন্তু দেখবেন যে যদি আপনি তার কাছে সাবজেক্ট চয়েসের লিস্ট চান, সে তার ফ্যাকাল্টিকে বা তার ইয়াকে আগে রেখে সাবজেক্ট চয়েস দিবে, এটা স্বাভাবিক, একটু বায়াসনেস ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য আমি মনে করি আপনি যথেষ্ট ম্যাচিউর, কৃষি বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছেন আপনি, তার মানে আপনি অবশ্যই যথেষ্ট ব্রেন আপনার আছে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন যে মানে কিছু যদি আপনার পরিচিত কেউ থাকে রিলেটিভ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বা চাকরি করতেছে পড়াশোনা করে, তাদের থেকে আপনি যোগাযোগ করবেন যে কোন সাবজেক্টটাকে আমি আগে দিব, ঠিক আছে। তাহলে আপনি হয়তো একটা নিউট্রাল সাবজেক্ট চয়েস পাইতে পারেন, আর নাইলে হয়তো একটু বায়াসনেস হিসেবে পাইতে পারেন যে সাবজেক্টের ডিমান্ড নাই কিন্তু সে তার সাবজেক্ট হিসাব করে আগে দিয়ে দিল। এই জন্য এই জিনিসটা করা যাবে না। অনেক গ্রুপে অনেক জায়গাতে এরকম অনেক সাবজেক্ট চয়েস আপনারা দেখবেন, সেগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আমরা এই ভিডিওর শেষে একটা নিউট্রাল সাবজেক্ট চয়েস দিয়ে দিব, যে সবকিছু ওভারঅল চিন্তা ভাবনা করে আমরা একটা সাবজেক্ট চয়েস দিব, যে আর তুমি ডিবিএম কে প্রায়োরিটি দিলে কেমন হবে, এগ্রিকালচারকে প্রায়োরিটি দিলে কেমন হবে, অথবা ভাই আমি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংকে প্রায়োরিটি দিতে চাই, তখন তোমার সাবজেক্ট চয়েস কেমন হবে, অথবা ভাই আমি ওভারঅল প্রায়োরিটি আর দিয়ে চিন্তা ভাবনা করতে চাই, তাহলে তোমার সাবজেক্ট চয়েস কেমন হবে আর কি। এখন আসলে ডিবিএম এগ্রিকালচার নিয়ে একটু দ্বন্দ্বটা দূর করি। ম্যাক্সিমামের প্রশ্ন থাকে যে ভাই জব সেক্টরের ক্ষেত্রে ডিবিএম আগে নাকি এগ্রিকালচার আগে। আমি এখানে একবার নিউট্রাল চিন্তা থেকে বলবো, আমি ডিবিএম এর স্টুডেন্ট, ঠিক আছে, তাই বলে আমি ডিবিএম কে আগে রাখবো এরকম না বিষয়টা। আমি নিউট্রাল চিন্তা ভাবনা থেকে বলবো যে ডিবিএম আসলে এবং এগ্রিকালচার আসলে দুইটার মাঝে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দেওয়া যায় না আসলে ভাই, যে ডিবিএম এগ্রিকালচার থেকে ভালো বা এগ্রিকালচার ডিবিএম থেকে ভালো, আসলে ওরকম চিহ্ন দেওয়া যায় না। যে আমার কাছে মনে হয় দুইটাই মার্কেট হচ্ছে মানে সিংহভাগের মতো, যে দুইটাই অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো, ঠিক আছে। এই দুইটাতে আসলে আমি কোনোটাকে আগায় রাখবো না, আমি দুটাকে আগায় রাখবো মানে এক নম্বরে। এখন তোমার প্যাশন, যদি তোমার মনে হয় যে ভাই আমি ডিবিএম পড়বো, আমার প্যাশন আছে ডাক্তার হওয়া, তাহলে তুমি ডিবিএম নাও। বা ভাই আমার পরিশ্রম করার অনেক মন মানসিকতা আছে, আমি পরিশ্রম করবো অনেক বেশি পড়াশোনা ডিবিএম, তাহলে তুমি ডিবিএম নাও। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এগ্রিকালচারটা একটু প্রায়োরিটি বেশি পায়, কারণ
মেয়েদের ক্ষেত্রে পরিশ্রমটা একটু কম হয়, বা ডিবিএম জব সেক্টরটা বা ফিল্ডে একটু বেশি পরিশ্রম করা লাগে। এই জন্য মেয়েদের ক্ষেত্রে আমি বলবো এগ্রিকালচারটা আগে রাখার জন্য, ঠিক আছে। আর প্রাইভেট সেক্টরে ডিবিএম এর সেক্টরটা একটু বেশি। এই জন্য যদি চিন্তা করে যে না ভাই প্রাইভেটে আমার পড়াশোনার ইচ্ছা নাই, কোনো পাশ করে যাব, প্রাইভেটে করব, চাকরি করব, তাহলে ভাই ডিবিএম নিতে পারো তুমি। কারণ ডিবিএম এর প্রাইভেট সেক্টরটা হিউজ, এগ্রিকালচার থেকে একটু বেশি। আর এগ্রিকালচার সরকারি সেক্টরটা আবার আমাদের থেকে একটু বেশি, ডিবিএম থেকে একটু বেশি। তাই ডিবিএম এগ্রিকালচার এই হচ্ছে তোমাদের ধন্দন। আর তারপর হচ্ছে আমি বলবো যে ডিবিএম এগ্রিকালচারের পরে তুমি কোন সাবজেক্টটাকে প্রায়োরিটি দিবা। সেক্ষেত্রে আমি ফিশারিজকে আগে রাখবো, বা মৎস্য বিজ্ঞানকে আগে রাখবো এগ্রিকালচার ডিবিএম এর পরে। আর তারপরে তুমি চয়েস করতে পারো হাজবেন্ডই চয়েস করতে পারো, এনিম্যাল হাজবেন্ডরি, যেটা পটুয়াখালীতে বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে যেটা। আর তারপরে তুমি চয়েস করতে পারো এগ্রিকালচার ইকোনমিক্স, তারপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপরে ফুড ইঞ্জিনিয়ারিং চয়েস করতে পারো। আর তারপরে যেগুলো আছে এগুলো চয়েস করতে পারো। এখন আসো যে ভাই এগ্রিকালচারের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিমান্ডেবল, প্রত্যেকটা সাবজেক্টই ডিমান্ডেবল, ঠিক আছে। আমি কোনো সাবজেক্টকে আসলে নেগলিজেবল করছি না, প্রত্যেকটা সাবজেক্টে ডিমান্ডেবল। কারণ কৃষি হচ্ছে এমন একটা সাবজেক্ট, কৃষির প্রত্যেকটা সাবজেক্টের ডিমান্ড। কারণ হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টে বিসিএস এর টেকনিক্যাল কোটা আছে। তুমি চিন্তা করতে পারবে না, তুমি যখন কৃষি বিষয়ে কোন একটা সাবজেক্টে তুমি পড়বা, অন্তত তোমার এই দুশ্চিন্তাটা আসবে না যে ভাই আমার বিসিএস হবে না। তুমি একটু চেষ্টা করলে তোমার বিসিএস হয়ে যাবে। কেননা বাংলাদেশের আসপেক্টে আমরা দেখছি যে এগ্রিকালচারের প্রত্যেকটা সাবজেক্টে টেকনিক্যাল কোটা আছে। কারণ ইঞ্জিনিয়ারিং এবং ইকোনমিক্স মানে গত বছরের আগের বছর চালু করছে টেকনিক্যাল কোটা। আগে শুধু 3-4টা ছিল আর কি, ডিবিএম হাজবেন্ডারি, ফিশারিজ আর হচ্ছে এগ্রিকালচার, এই 4টাতে ছিল। তো এখন দেখো তুমি ইজিলি কিন্তু ক্যাডার হয়ে যাচ্ছ যদি তুমি কৃষিতে আসো। এই জন্য কৃষিতে আইসা তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ভাই। তুমি যদি একটু ভালো করো তুমি ইজিলি বিসিএস ক্যাডার হয়ে যাও। তোমার নামের সাথে যখন তোমার ফেসবুকে যখন তোমার থাকবে যে ওয়ার্কস এট গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্যাটস এনাফ ক্যারিয়ার আই থিঙ্ক, ঠিক আছে। তারপর তুমি স্কলারশিপ নিয়ে বাইরে যেতে পারবা, দ্যাটস এনাফ। তুমি ভালো রেজাল্ট করে তুমি বিশ্ববিদ্যালয় টিচার হতে পারবা, দ্যাটস এনাফ। এই জন্য আমি মনে করি এগ্রিকালচারের পরে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে এগ্রিকালচার খুব ভালো একটা সেক্টর। আর একটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে, যে বাংলাদেশ হচ্ছে এগ্রিকালচারাল ডিপেন্ডেন্ট কান্ট্রি। এগ্রিকালচারের ডিমান্ড কখনোই যাবে না, কখনোই না। বিকজ ফুড, খাদ্য হচ্ছে আমাদের একটা বেসিক নিড, আমাদের মৌলিক চাহিদা। এটা ডিমান্ড আজীবন থাকবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সবগুলো কান্ট্রিতেই এগ্রিকালচার ডিমান্ড থাকবে আমি আশা করি। এই জন্য এগ্রিকালচার নিয়ে অলি দেওয়ার কোনো কারণে বা মেডিকেলে চান্স মানে জীবন শেষ, বইয়ে চান্স মানে জীবন শেষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স মানে জীবন শেষ, এরকম না বিষয়টা। আমাদের মাইন্ডসেটটাও ওরকম ভাবে গ্রো হয়েছে যে বইটা চান্স পেতে হবে। মানে আমার ছোটবেলা থেকে বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথার নাম শুনে আসছে। এই জন্য কৃষি আমাদের কাছে মনে হয় দূর, কৃষিতে পড়ে কি হবে। কিন্তু ভাই তুমি একটু সার্চ করো, তুমি তোমার নলেজটাকে একটু এনরিচ করো যে কৃষিতে কি করা যায়, কি করা যায় না। এই জন্য কৃষির সাবজেক্টগুলো চয়েসের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তুমি একটু ইন্টারনেটে সার্চ করো যে কোন সাবজেক্টটা ডিমান্ড কিরকম। তুমি অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ পাবা, ঠিক আছে। ওই সাবজেক্টের রিভিউ দেখো যে ডিবিএম এর রিভিউ কেমন, এগ্রিকালচার রিভিউ কেমন, বা ফিশারিজের রিভিউ কেমন। তুমি রিভিউ দেখো, তুমি আমার কথা কেন শুনবা। তুমি একটু গুগলস করো, তুমি গুগলস করে জেনে নিবা, ঠিক আছে। বা বাইরের কান্ট্রিদের ডিমান্ড কেমন সেটা জেনে নিবা। কোন সাবজেক্টে 1 নম্বর পেশাতে বাইরের কান্ট্রিতে আছে বা বাংলাদেশে আছে। আর তুমি যে শুধু বাংলাদেশে থাকবে এরকম না, আমরা দেখছি বহুত স্টুডেন্টদেরকে বিশেষ করে বাইরে চলে যায়। মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই প্রত্যেকটা বেসে 5 থেকে 10% স্টুডেন্ট বাইরে চলে যায়, কারণ বাইরে তার ডিমান্ড আছে। এই জন্য সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এই কথাগুলো আমি বলবো যে অবশ্যই তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা। এবং তোমাদের রিলেটিভ যারা আছে যদি কৃষি রিলেটেড পড়াশোনা করে এবং গুগলে একটু সার্চ করবা, ঠিক আছে। এবং নিউট্রাল সাবজেক্ট চয়েস দেখে তোমার চয়েস দিবা। আমরা অবশ্যই আমাদের ওভারঅল চিন্তা ভাবনা করে আমি একটা সাবজেক্ট চয়েস তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবা, তাহলে আশা করি একটা ভালো সাবজেক্ট চয়েস পাবা। আর সর্বশেষ কথা বলবো যে বাকৃবিতে ডিবিএম কত দিতে পারে, এগ্রিকালচার কত দিতে পারে। বাকৃবিতে গত বছর আমরা দেখছি 850 গেছে ডিবিএম, এবছর হয়তো 1000 যাবে ডিবিএম এ। এগ্রিকালচার 550 গেছে, এবছর হয়তো 750 যাবে। আর শেয়ার বাংলাতে ডিবিএম এগ্রিকালচার 1500 ভিতরে থাকলে হয়তো পাওয়া যাবে। 1000 ভিতরে এগ্রিকালচার পাওয়া যাবে আর 1500 ভিতরে ডিবিএম পাওয়া যাবে। আর সিলেট কৃষিতে ডিবিএম এগ্রিকালচার পাওয়ার জন্য পজিশন 2500 থেকে 3000 হইলে তুমি আশা করি পাবা। এবার একটু আসি যে অনেকেই কনফিউশন করবে সিবাসুর ডিবিএম এবং বাকৃবির ডিবিএম, মানে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ডিবিএমটা এবং বাকৃবির ডিবিএম কোনটা ভালো। এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশন করে, অনেক গ্রুপে পোস্ট করে। আমি বলবো দেখো ভাই, চট্টগ্রাম ভেটেরিনারি এবং সায়েন্স ইউনিভার্সিটির ডিবিএম অবশ্যই ভালো। আমি এটা অবশ্যই বলবো তার ল্যাব ফেসিলিটি যথেষ্ট আছে
এবং সেখান থেকে অহরহ বাইরে যাচ্ছে এবং তার সব কিছুই বেটার। কিন্তু বাকৃবি তো বাকৃবি, সেটাই, কারণ তার ঐতিহাসিক ভ্যালু আছে। কারণ 1961 প্রতিষ্ঠিত এবং বাকৃবির মেবি এবার 50-এর উপরে বেস চলে ডিভিএমের, ঠিক আছে। বাকৃবিতে 50-এর উপরে বেস চলে, আর কিছু হিসাব করে দেখবে 61 থেকে যাওয়া হয় আর কি। তো এই জন্য ঐতিহাসিক ভ্যালু বাকৃবির আছে, ঐতিহাসিক ভ্যালু, ঠিক আছে। বাকৃবির নাম ধাম নেম ফেম সবকিছু অনেক উপরে। এই জন্য আমি মনে করবো ডিভিএমের ক্ষেত্রে তুমি বাকৃবিকে আগে রাখতে পারো, সিবাসুর আগে বাকৃবিকে রাখতে পারো, তবে বাকৃবির পরে তুমি সিবাসুকে রাখতে পারো, ঠিক আছে। বাকৃবির পরে সিবাসুকে রাখতে পারো, তারপরে তুমি বঙ্গবন্ধু কৃষি, তারপরে বাসলিট কৃষি রাখতে পারো, তারপরে শেরেবাংলা কৃষি। কারণ শেরেবাংলা কৃষি ডিভিএমটা একটু পিছনে এই জন্য আমি রাখবো, কারণ হচ্ছে সেটা নতুন হয়েছে, ঠিক আছে। এই জন্য আমি একটু পিছনে রাখছি শেরেবাংলা কৃষিকে। তারপরে তুমি রাখতে পারো হচ্ছে তোমার পটুয়াখালী কৃষি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাখতে পারো, বা নতুন যারা হয়েছে তারপরে এগুলো রাখতে পারো, এরকম। আর এগ্রিকালচারের ক্ষেত্রে তুমি একটু প্রায়োরিটি করতে পারো, ভাই সেক্টর এগ্রিকালচার নাকি বাকৃবি এগ্রিকালচার। এখনো আমার সেম প্রশ্ন যে সেক্টর এগ্রিকালচারের বেস অনেক বেশি, এবার মনে হয় 80 বেশি, ঠিক আছে, মনে হয় 81 না 82 চলে। এই জন্য তুমি এদিকে এগ্রিকালচারের ক্ষেত্রে তুমি সেম প্রশ্ন আমার, ঐতিহাসিক ভ্যালু বাকৃবি আগে রাখতে পারো, অথবা তুমি যদি ঢাকা থাকতে চাও তুমি শেরেবাংলা কৃষিকে আগে রাখতে পারো এগ্রিকালচারের জন্য। এই যে ওভারঅল আমি সাবজেক্ট চয়েস দিয়ে তোমাদেরকে ধারণা দিলাম। তা আমি আসলে চিন্তা করছি নিউট্রাল চিন্তা ভাবনা করার জন্য, আমি নিজে ডিভিএমকে আগে রাখছি এরকম না বিষয়টা, নিউট্রাল চিন্তা ভাবনা করে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। তারপর তোমরা তোমাদের নলেজকে ইনভেস্ট করার জন্য তোমরা অবশ্যই গুগল করবা এবং বড় ভাইদের কাছে জেনে নিবা, যারা তোমাদের রিলেটিভ আছেন বা যারা চাকরি বাকরি করে তাদের থেকে জেনে নিবা যে আসলে কোনটার ডিমান্ড অনেক বেশি, এই জিনিসগুলো আর কি। সর্বশেষ কথা বলবো, সবাইকে ধন্যবাদ। আসলে এবছর অনেক বেশি মানে কৃষিতে পরীক্ষা দিয়েছে, প্রায় 79,000 অ্যাপ্লিকেশন করছে। এই বিষয়টা আসলে অনেক বেশি আনন্দের যে স্টুডেন্টরা কৃষির প্রতি ঝুঁকছে বা কৃষির প্রতি আসছে তারা, এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। যে আসলে একটা সময় কৃষি সম্পর্কে মানুষ জানতো না, কিন্তু এই গুচ্ছ কৃষি হওয়ার পরে মানে কৃষি সম্পর্কে মানুষ জানছে, গার্ডিয়ানরা সচেতন হচ্ছে, ঢাকা থাকা স্টুডেন্ট অনেক বেশি সচেতন। কারণ আমাদের ঢাকা থাকা স্টুডেন্টরা কৃষি সম্পর্কে একবারে অজ্ঞ, কিছুই জানে না, কিছুই জানে না। আমি নিজেই কিছু জানতাম না কৃষি সম্পর্কে, ঠিক আছে। ইন্টার লাইফে আমাদের চিন্তায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল না হয় বুয়েট, কিন্তু ভাই এগুলোর বাইরে তো ক্যারিয়ার আছে, সেগুলো আমরা হয়তো জানতাম না। যাই হোক, তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যেই জিনিসটা জানো না সেই জিনিসটা যদি ভালো ক্যারিয়ার থাকে তাহলে তুমি সেটা কেন করবে না, ঠিক আছে। সেটা তোমার লেকিংস, তোমার জানার লেকিংস, কৃষিতে ভালো ক্যারিয়ার সেটা তোমার জানার লেকিংস। এই জন্য আমি বলবো, সর্বশেষ বলবো, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরিটে আসো 3500, তারা অবশ্যই ভালো সাবজেক্ট পাবা, তোমাদের স্বাগতম। এবং যারা ওয়েটিংয়ে 8500 পর্যন্ত আসো, মানে আমার দৃষ্টিকোণ থেকে, তাহলে তোমরা অবশ্যই কোনো না কোনো সাবজেক্ট আশা করি পাবা। আর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, যেমন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে সাবজেক্ট চয়েস দিতে অনেকেই হীনমন্যতা করে, দূর এখানে পড়বো কিছুই নাই। একটা কথা মনে রাখবা, নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি প্রথম বেস হও, দ্বিতীয় বেস হও বা তৃতীয় বেস হও, তোমার জন্য কিন্তু ভালো অপরচুনিটি আছে, কারণ তুমি টিচার হওয়ার জন্য কিন্তু তুমি আগায় থাকবা। এই জন্য আমি মনে করি যদি কেউ একটু টেকনিক করে যদি নতুন বিশ্ববিদ্যালয়ে যদি আগায় থাকবা, যারা ওয়েটিং আসো তারা যদি চিন্তা করো যে না আমি হবিগঞ্জ কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করবো, আমি খুলনা কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করবো, তাহলে কিন্তু তুমি একদম আগায় যাবে। কারণ হচ্ছে টিচার হওয়ার জন্য কিন্তু ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস তাদের কিন্তু ভালো একটা প্রায়োরিটি দেয়। তবে তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় ফার্স্ট বেসের স্টুডেন্ট হও, তুমি কিন্তু টিচার হওয়ার জন্য আগায় থাকবে। এই জন্য নতুন বিশ্ববিদ্যালয়তে কিন্তু তোমাদের চয়েস দেওয়া যেতে পারে, ঠিক আছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবাইকে আবার অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট এপিসোডটি শেষ করে দিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে তোমাদের সাবজেক্ট চয়েস সম্পর্কে সমস্ত যত আছে, হীনমন্যতা আছে বা যত কনফিউশন আছে, আশা করি দূর হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।